আসসালামু আলাইকুম। একটা টি-টোয়েন্টি ম্যাচে একজন ব্যাটার সে ৫৬ বলে ৯৭ রান করে অপরাজিত ছিল। কিন্তু তার দল ম্যাচটা হেরে গেছে। এটা আসলে খুব রেয়ারলি হয়। মানে আনলেস অপোজিশনে কেউ কোনো একটা প্লেয়ার বা অপোজিশন অ্যাজ এ টিম অনেক বেশি ভালো খেলে না ফেলে। এখন অপোজিশন অনেক বেশি ভালো খেলা তো তখন আসলে প্রয়োজন যখন আসলে ওই ব্যাটারটা নিজে ৯৭ রান করার পাশাপাশি তার দলও মোটামুটি একটা সাবস্টেনশিয়াল টোটালে যাবে। কিন্তু একটা ভালো ব্যাটিং উইকেটে একজন ওপেনার সে ২০ ওভার খেলে প্রায় ১০০ র কাছাকাছি রান করার পরে যখন দলটা মাত্র ১৭৮ রান পর্যন্ত যেতে পারে ৬টা উইকেট হাতে নিয়ে, তখন কিন্তু আসলে সেই পুরনো কথাটাতে ফিরে আসতে হয় যে ক্রিকেটে একক পারফরমেন্স জরুরি, কিন্তু দিন শেষে এটা একটা দলগত খেলা। তাওহিদ হৃদয়, আপনার জন্য একটু খারাপই লাগছে। ওপেনিং করতে নেমেছেন, যেই বিপিএল এর মাধ্যমে আপনি আসলে নজর কেড়েছেন, সেখানেও কিন্তু আপনি কিন্তু ওপেনিং বা নাম্বার 3 তেই খেলেছেন। অনেকদিন পর আপনি ওপেনিং এ এসেছেন। এই বিপিএলটা ভালো যাচ্ছিল না। রংপুর রাইডার্স একটা টোটকা খেললো, আচ্ছা হৃদয়কে ওপেন করায় ফেলি দেখি কি হয়, এবং সেটা কাজে লাগালো। ইনিংসের শুরুই করেছেন হ্যাট্রিক ৪ এর মাধ্যমে। কিন্তু সমস্যাটা হয়ে গেল কোথায়? সমস্যাটা হয়ে গেল রংপুর রাইডার্সের আসলে হৃদয় যদি কাজে লেগে যায় তাহলে প্ল্যান বিটা কি বা তাকে কিভাবে সাপোর্ট দেব, সেইটা মনে হয় তাদের গতকাল খেলা দেখে মনে হচ্ছিল যে সেটা তাদের আসলে সেট করা ছিল না। যে হৃদয় নামলো, আচ্ছা ঠিক আছে হৃদয় নামুক, মারুক, একটু দেখি কি হয়। কিন্তু যখন হৃদয় টিকে গেল, ও মাই গড হৃদয় তো টিকে গেল, আমরা তাহলে এখন বাকিরা কিভাবে খেলবো, এই ধরনের একটা কনফিউশনে তারা ভুগেছে। যে কনফিউশনটা একেবারেই ছিল না যখন রাজশাহী ১৭৮ রান চেস করতে নেমেছে। ওয়াসিম প্রথম দিকে মারা শুরু করলেন, যখন উইকেট পড়ে গেল তখন শান্ত এসে তাদের রোল এক্সচেঞ্জ হয়ে গেল, এবং দিন শেষে কি হলো, শান্ত ১৮০-৮১ স্ট্রাইক রেটে 70+ রান করে গেছেন, আউটও হয়ে গেছেন। কিন্তু ওয়াসিম তিনি 80+90-র কাছাকাছি রান করে অপরাজিত ছিলেন। তার স্ট্রাইক রেট কিন্তু ছিল শান্তর থেকে অনেক কম, ১৫০-র কাছাকাছি, ১৪৭-৪৮ এই ধরনের। এবং এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে রাজশাহী হ্যাড এ প্ল্যান যে 179 আমরা কিভাবে চেস করব। কাগজে কলমে মনে হচ্ছে যে শেষ ওভার পর্যন্ত খেলা গিয়েছে, কিন্তু যারা খেলাটা দেখেছেন তারা জানেন যে রাজশাহী কতটা সহজে আসলে রংপুরকে হারিয়ে দিয়েছে গতকালকে। এবার আসি রংপুরের ব্যাপারে। ভাই আগেই বললাম যে যেই উইকেটে একজন ওপেনার ব্যাটার ৯৭ রান করে অপরাজিত ছিলেন পুরো ২০ ওভার খেলে, সেখানে ১৭৮ রান আপনার কোনো রানই না, বিশেষ করে প্রতিপক্ষ যখন এত সহজে রানটা চেস করে ফেলে, কারণ উইকেট ব্যাটিং ছিল। গতকালকে দ্বিতীয় ম্যাচেও কিন্তু আমরা 180+ একটা স্কোর দেখেছি। ঢাকা সেটা চেস করতে পারেনি, সেটা আলাদা ব্যাপার, বাজে ব্যাটিং করেছে, কিন্তু নোয়াখালী কিন্তু 184 রান করেছে। সুতরাং গতকাল উইকেটের দোহাই আসলে কেউ দিতে পারবে না যে উইকেটটা ভালো ছিল না। হৃদয়ের ক্ষেত্রে বা রংপুর যখন ব্যাটিং করছিল তখন ঘটনাটা কি ঘটলো বলি। প্রথমেই একটু আগেই বললাম যে হৃদয় প্রথম ৩ বলেই ৩টা ৪ মেরে ইনিংসটা শুরু করেছিলেন। তো পুরো ইনিংসে তিনি ৮টা ৪ এবং ৬টা ছক্কা মেরেছেন, এবং ৫৬ বলের মধ্যে মাত্র ১৪টা ডট ডেলিভারি, মানে তিনি ২০ ওভার ব্যাটিং করে ১৪টা বল তিনি ডট করেছেন, হুইচ ইজ ব্রিলিয়ান্ট। হৃদয়কে নিয়ে আসলে হৃদয় যখন ৪ নম্বরে নামেন তখন তো আমরা সবসময় এই হাহুতাশটাই করি যে হৃদয় অনেক বেশি ডট দেয়। গতকালকে অন্তত সেই হাহুতাশের জায়গাটা ছিল না। হৃদয়ের ইনিংসেও হাহুতাশের জায়গা ছিল, সেটা একটু পরে আসছি। প্রথমে একটু বলি যে তার দল আসলে কি আকামটা করে গেছে। দেখুন পাওয়ার প্লেতে রংপুরের রান ছিল ৫৪, মানে ৯ রান রেট। কাইল মায়ার শুধুমাত্র আউট হয়েছেন ৫৪ এক উইকেটে পাওয়ার প্লেতে, এবং পাওয়ার প্লের মধ্যেই হৃদয় কিন্তু ২০ বল থেকে ৩৬ রান করে ফেলেছেন, ৬টা ৪ এবং একটা ছক্কা মেরেছেন, ৭টা ডট। ২০ বলের মধ্যে ৭টা ডট। এখন চিন্তা করুন হৃদয়, তার মানে কি হচ্ছে, পাওয়ার প্লেতে তিনি ৭টা ডট করেছেন, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল, কারণ ইনার সার্কেলে ফিল্ডিংটা টাইট থাকে, এবং বাকি ১৪ ওভার মিলে তিনি আর মাত্র ৭টা ডট করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে হৃদয় ওয়াজ ব্রিলিয়ান্ট ইয়েস্টারডে। ৭ থেকে ১৫ ওভার এই সময়টাতে আসলে রংপুর রাইডার্স ম্যাচটা হেরে গেছে। এখন আপনি বলতে পারেন যে ৭ থেকে ১৫ এই মিডল ওভার্সগুলোতে তাহলে নিশ্চয় রংপুর রাইডার্সের অনেক একটা ধস নেমেছিল। না, তেমন কোনো ধস নামেনি। এই ১৫ ওভার, এই ৯ ওভারের মধ্যে তারা মাত্র ২টো উইকেট হারিয়েছে, কিন্তু মাত্র ২টো উইকেট হারিয়ে তারা কত রান করেছে জানেন? ৫০ রান। ৬ ওভারে ৫৪, ১৫ ওভার শেষে সেটা হচ্ছে ১০৪। ৫৪ এক উইকেটে, ১০৪ ৩ উইকেটে।
টোটালি আনএক্সেপ্টেবল, স্পেশালি যখন অন্য প্রান্তে মানে একটা প্রান্তে তাওহিদ হৃদয় একজন ওপেনার, হি ওয়াজ অ্যাবসলিউটলি সেট। এবং মূল কালপ্রিটটা হচ্ছেন ইফতিখার আহমেদ, পাকিস্তানি প্লেয়ার, চাচা নামে যাকে সবাই পছন্দ করে ডাকতে সতীর্থরা। তিনি এই সময়টাতে 15 বল খেলে 8 রান করেছেন। লিটন কুমার দাস তিনি ওয়ান ডাউনে ব্যাট করতে নেমেছেন মায়ার্স আউট হওয়ার পর, মায়ার্স আউট হয়ে গেছেন আর্লি তৃতীয় ওভারের সময়, সুতরাং পাওয়ার প্লের সময়ও কিছু খেলেছেন, এরপরে তিনি কিছু খেলেছেন। তো সবকিছু মিলে লিটন কুমার দাসও কিন্তু 100 নিচে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তিনি 14 বল থেকে 11 রান করে আউট হয়ে গেছেন। সুতরাং এই যে লিটনের 14 বল থেকে 11, ইফতিখারের 15 বল থেকে 8, এটা কিন্তু অনেক বড় বাজে লেভেলের প্রভাব ফেলেছে রংপুর রাইডার্সের এই মিডল ওভার্স গুলাতে। এবার আসি তাওহিদ হৃদয়েরও একটুখানি দোষ আছে। তাওহিদ হৃদয় এই মিডল ওভার্সে কি করেছেন? তাওহিদ হৃদয় এই মিডল ওভার্স গুলোতে খেলেছেন মাত্র 18টা বল এই 9 ওভারের মধ্যে। কিন্তু এই 18 বল থেকে একজন সেট ব্যাটার যিনি 20 বলে 36 রান করে অপরাজিত রয়েছেন পাওয়ার প্লেতে, এই 18 বলে তিনি করেছেন মাত্র 13 রান। তিনি এর মধ্যে ডটের পার্সেন্টেজ খুব কম, মাত্র 5টা ডট। এখন আপনি চিন্তা করেন 18 বলের মধ্যে 5টা যদি আপনি ডট দেন তাহলে কিন্তু 13 বল বাকি রয়েছে, অর্থাৎ বাকি 13 বল থেকে তিনি 13 রান নিয়েছেন। কোনো বাউন্ডারি নাই। একজন ওপেনার যিনি সেট হয়ে আছেন পাওয়ার প্লেতে 6টা 4 একটা 6 মেরে তিনি মিডল ওভার্সে 18 বল খেলে কোনো বাউন্ডারি মারতে পারেননি। আমি ডটের পার্সেন্টেজ বাদ দিলাম, 18 বলে 5টা ডট 100% অ্যাকসেপ্টেবল। কিন্তু কথা হচ্ছে যে বাকি যে 13টা বলে তিনি 13 রান করেছেন, এর মধ্যে 3টা বলও কিন্তু তিনি 4 রান বের করতে পারেন নাই। 3টা বলেও যদি 4 রান বের করতে পারতেন তবুও কিন্তু 9টা রান বেড়ে যায়। এবং দিন শেষে কি হচ্ছে, 178কে আপনি যদি 9 যোগ করেন 178-এর সাথে, স্কোরটা কিন্তু হয়ে যায় 187। মেক্স এ হিউজ ডিফারেন্স। এবং অবশ্যই হৃদয়েরও কিন্তু 100টা হয়ে যায়। সুতরাং হৃদয় মিডল ওভার্সে আসলে পুরো দোষটা যে ইফতিখার বা এলকেডির উপর দিয়ে ছেড়ে দিবেন, ব্যাপারটা কিন্তু সেই জায়গাটাতে শেষ হচ্ছে না। এবং এখন প্রশ্নটা হচ্ছে যে হৃদয় কিন্তু চাইলেই পারতেন। কেন বলছি? কারণ ধরলাম হৃদয় এই মিডল ওভার্সে 18 বল থেকে 13 রান স্ট্রাগল করছেন, কিন্তু শেষ 4 ওভারে যদি আবার আসি তিনি কিন্তু আর স্ট্রাগল করেননি। ও হ্যাঁ, মাঝখানে 15 ওভারে কিন্তু খুশদিলেরও একটা বড় অবদান রয়েছে। আমি একেবারে বল বাই বল হিসেবটা এখানে লিখিনি, কিন্তু খুশদিল শেষ দিকে পুষিয়ে দিলেও মাঝখানে যে 9 ওভার রয়েছে 7 থেকে 15, এই সময়টা খুশদিলও কিন্তু বেশ কিছু বল নষ্ট করেছেন। তিনি মোটামুটি 14-15 ওভারের সময় থেকে হাত খোলা শুরু করেছেন, এর আগে কিন্তু তিনি ঠেকিয়েছেন। শেষ 4 ওভারে রংপুর রাইডার্স 74 রান করে, 4 ওভারে 74। আউট হয়েছেন খুশদিল শাহ একদম লাস্ট ওভারে, সুতরাং ওটা ধর্তব্যের মধ্যে পড়ে না, মাত্র 2 বল বাকি থাকতে তিনি আউট হয়েছেন। এই 4 ওভারে এই 24 বলের মধ্যে হৃদয় একাই খেলেছেন 18টা বল। এই 18টা বলের মধ্যে তিনি ডট খেলেছেন মাত্র 2টো, বাকি 16 বল থেকে তিনি 48 রান করেছেন 2টো 4 5টা 6-এর মাধ্যমে। মানে বুঝতে পারতেছেন তো যে মাঝখানে হৃদয় একটু বকডাউন হয়ে গেছে, তিনি সেট হতে পারছেন না বা আনসেটেলড হয়ে গেছেন। শেষ দিকে এসে তিনি এমনভাবে ব্যাট করেছেন, তিনি আসলে দেখিয়ে দিয়েছেন যে আসলে মাঝখানে চাইলে, আমি তো বলছি না ভাই মাঝখানের ওভারে অনেক বেশি মারতে হবে, বা আমি সেটাও মানলাম যে ইফতিখারের 15 বলে 8 রান এই ধরনের একটা ইনিংস তাকে কিছুটা প্রেসারে ফেলে দিয়েছে, কিন্তু মিডল ওভার্সে he didn't try enough বাউন্ডারি বের করার জন্য। একটা ওপেনার তিনি যখন সেট হয়ে যান, অন্য প্রান্তে স্ট্রাগল যদি কেউ করেন, তাহলে হ্যাঁ আমরা সবসময় যে ব্যাটারটা স্ট্রাগল করছে তাকেই দোষ দিই। আমরা ইফতিখারকেও কিন্তু দোষ দিতে পারি যে 15 বলে 8 রান না করে তিনি 4 না হোক 15 বলে 15 রান করলেও তো 7টা রান বাড়ে। কিন্তু তিনি তো আসলে স্ট্রাগল করেছেন, আউট হয়ে গেছেন। আমি এই জন্য সেট ব্যাটারের কথা বলছিলাম। তো সেট ব্যাটারের কিন্তু তখন একটা দায়িত্ব বর্তায় যে একটা দুটো বাউন্ডারি বের করে দিয়ে একটু পরিস্থিতিটাকে স্বাভাবিক করে আনি। হৃদয় এই দোষটা গতকাল করেছেন, এই দোষে তিনি দুষ্ট হয়েছেন। মিডল ওভার্সে তিনি কিন্তু বাউন্ডারি বের করতে পারেননি, যেখানে রাজশাহী ওয়ারিয়র্স চেস করার সময় খেলাটা একদম বের করে নিয়ে গেছে এই মিডল ওভার্সে। সুতরাং রংপুর রাইডার্স তাদের এখনো রাজশাহী জয় করা হচ্ছে না, 2টো ম্যাচই হারলো রাজশাহীর কাছে এবারের বিপিএল এ, গত বিপিএল এও তাই ঘটেছে। তো রংপুর রাইডার্স যদিও এখনো রাজশাহী রংপুর 2টো দলই এখনো পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থানে রয়েছেন, থ্যাঙ্কস টু ঢাকা এন্ড নোয়াখালী। তারা পুরো টুর্নামেন্ট জুড়ে এতটাই মানে অধারাবাহিক ক্রিকেট খেলছে যে সমস্যা হচ্ছে না। রাজশাহী অবশ্য ম্যাচও কম খেলেছে, তো তারপরেও বলতে হবে যে রংপুর হয়তোবা এই জিনিসগুলোতে, রংপুর চ্যাম্পিয়নশিপের জন্যই খেলছে, কাগজে কলমে ওয়ান অফ দ্য বেস্ট টিমস এবারে বিপিএল এর রংপুর,
সুতরাং রংপুরকে আমার মনে হয় যে এই ছোট ছোট জায়গাগুলোতে একটুখানি নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে হৃদয়ে একটা টোটকা ওপেনিং এ যখন লেগে যায়, তখন অন্যান্য ব্যাটাররা যখন এভাবে ক্লুলেস হয়ে যান, সেটা কিন্তু ভালো কোনো বার্তা দেয় না।